এই যে একটু আগেই আলোচনা করছিলাম, তুমি মরে যাওয়ার পর এই সম্পত্তি দিয়ে আমরা কি করব? আবার চলে যাওয়ার সময় হয়েছে। এবার আমি তোদেরকে জরুরি কিছু কথা বলতে চাই রে বাবা, জরুরি কিছু বলতে চাই। দেখো বাবা, এখন তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, দয়া করে নতুন করে আর কোনো উপদেশ দিও না বাবা। শোন বাবা, আমি তোদেরকে একটা কথা বলি। আমি মরে যাওয়ার পর এই 2 বিঘা জমি আমি তোদেরকে দিয়ে গেলাম। তুই পাবি 1 বিঘা আর আমার ছোট ছেলে পাবে 1 বিঘা। কিন্তু তোরা কখনোই এই জমি বিক্রি করিস না। এই জমির নিচে রয়েছে অনেক গুপ্তধন, অনেক গুপ্তধন। রমেনবাবুর দুঃখের কোনো শেষ ছিল না। তার 2টি ছেলে, দুজনেই ছিল প্রচণ্ড অলস। ছেলে দুটি সারাদিন শুধু ঘুমিয়েই কাটাতো। নিজের ঘর সংসারের প্রতি তাদের সামান্য কোনো মনোযোগ ছিল না। কি ব্যাপার, এই অবেলায় আপনি এখানে চুপচাপ বসে আছেন? আপনার শরীর ঠিক আছে তো? আর শরীর? আমার শরীরের কথা কে চিন্তা করে শুনি? কেন কেন এমন কথা বলছেন? চিন্তায় আমার রাতের বেলা ঘুম আসে না গিন্নি। সারাদিন শুধু ভাবি কি করে আমার ছেলে দুটোকে একটু মানুষ করব, কবে আমার ছেলে দুটো একটু মানুষের মতো মানুষ হবে। কত আশা করে ছেলে দুটো বিয়ে করালাম, ভেবেছিলাম বিয়ে করলে হয়তো কাজে কর্মে মন দেবে, কিন্তু কোথায়, সারাদিন শুধু ঘুমিয়েই কাটায়। এখন যাও তুমি গিন্নি, আমাকে একটু একা থাকতে দাও। ছানায় যে ছেলেটি শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছে সে হলো রমেনবাবুর বড় ছেলে রতন। 30 বছর হওয়া সত্ত্বেও জীবনে 1টা টাকা উপার্জন করেনি। এটা নিয়ে তাকে মোটেও দুশ্চিন্তাগ্রস্ত মনে হয় না। এই যে এখনো শুয়ে শুয়ে কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছ, আজ কাজে যাবে না? আহ, এই 7 সকালে কি শুরু করলে? তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? আচ্ছা বলি, তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? পুরো বাপটা মাঠে কাজ করে বেড়াচ্ছে আর তুমি এত বড় ছেলে হয়ে ঘুমোচ্ছ? আরে বাবা, আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি? বাবা মরে গেলে সব জমি আমার হবে। আমি কেন শুধু শুধু মাঠে ঘাটে কষ্ট করতে যাব? কথায় আছে না, বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। বাপের জমি দিয়ে তুমি আর কত ফুটানি দেখাবে বলো তো? যাও, কথা না বাড়িয়ে আমার জন্য জল খাবারের ব্যবস্থা করো। ছি ছি, এটা গৃহস্থ বাড়ি, হাত মুখ না ধুয়ে তুমি জল খাবার খাবে? মা যদি জানতে পারে তাহলে খুব রাগ করবে। তাহলে কি করব শুনি? এখন কি জল খাবার খাওয়ার জন্য আমাকে পুকুরে ডুব দিতে হবে নাকি বলো? আমি ঘর থেকে বের হয়ে যাচ্ছি। আমি তোমার জন্য কোনো জল খাবারের ব্যবস্থা করতে পারবো না, এই আমি বলে দিলাম। স্বামীর ওপর রাগ করে শোভা ঘর থেকে বের হয়ে গেল। সে ভাবতেও পারে না তার স্বামী কি করে এভাবে অলসভাবে জীবন কাটায়। এই তো গেল বড় ভাই রতনের গল্প। খোকনের অবস্থা এর চেয়েও খারাপ। ও দাদা, আমাকে 1 কাপ চা দাও দেখিনি। আরে প্রবীর দা, তুমি এখানে? কতদিন হয়ে গেল তোমার কোনো খবরই নেই দাদা। কিরে, কি করছিস রে তুই আজকাল? শুনলাম তুই নাকি শুয়ে বসে দিন কাটাস। তা কি করবো আমাগর খোকন, আর বাপের 2 বিঘা তো জমি আছে, ও কাজ বাজ কইরা কি করব? একদম আমার মনের কথা বলেছ। আচ্ছা বলো দেখি, আমার কি কোনো কাজ মানায়? বলো বলো। আমার বাবার এত জমি আর আমি কি না কাজ করে খাবো? সেই স্কুল জীবন থেকে তোকে এরকম দেখছি, সেই জমি নিয়ে অহংকার, অলসতা, এভাবে তুই ঠিক করে পড়াশোনাটাও শেষ করলি না, আর এখন কোনো কাজকর্মও করতে চাস না। তোমরা শুধু আমাকে কাজ করার জন্য চাপ দিয়ে যাও।
কিন্তু একটা বারও ভাবো না আমার তো আসলে কাজ করার কোনো প্রয়োজনই নেই। তুই আমাকে দেখ, আমার বাবা সামান্য দিনমজুর ছিল, আর আমি চাকরি করে কত টাকা উপার্জন করছি। দেখ আমাকে, চোখ দিয়ে দেখ না। না না না, তোমাদের কাছে আর বসাই যাবে না। ধরো, এখানে বসলে শুধু কাজের কথা বলতে থাকবে, যত সব আপদ যেন কোথাকার। খোকন চাওয়ালা এবং প্রবীরের সাথে রাগ করে সে সেখান থেকে দ্রুত বেগে চলে গেল। হত ছাড়া পোলা একটা, বাপের ঘরে বৈশা বৈশা খায়, একটু লজ্জা নাই। লজ্জা বলতে কিচ্ছুটা নাই। আরে বাবা, ওর কথা বাদ দাও। দেখবে যখন বিপদে পড়বে তখন সে ঠিকই বুঝতে পারবে পৃথিবীটা ঠিক কত কঠিন। রমেন বাবুর ছেলে রতন আর খোকন দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একটা গাছের নিচে বসে বসে তাদের জীবন নিয়ে ভাবছিল। তারা ভাবছিল কি করে আরো আরো আরামায়েশে জীবন কাটানো যায়। না, আর বাড়িতে যাব না রে। সারাক্ষণ শুধু কাজ কর কাজ কর কাজ কর, এই কথাগুলো শুনতে শুনতে আমার জীবনটা শেষ হয়ে গেছে রে। অতিষ্ঠ হয়ে গেছি আমি। ঠিক আছে দাদা, আর বাবাকেও বলি হারি, এত বড় হয়ে গেছি, বাবার তো উচিত সব সম্পত্তিগুলো আমাদেরকে বুঝিয়ে দেওয়া। এই 2 বেকার জমি পেলে আমরা কি করবো রে বলতো? কি আর করবো দাদা, এই জমিগুলো পাওয়ার সাথে সাথে আমরা 2 ভাই বিক্রি করে অনেক টাকা পেয়ে যাব। আর এরপর সারা জীবন এই পায়ের ওপরে পা তুলে বসে বসে খাবো। এ, তুই তো একদম আমার মনের কথা বলেছিস রে। আমি তোর কথায় খুব খুশি হয়েছি। একেবারে আমার উপযুক্ত ভাই রে তুই। ওরে ভাই রে আমার। রতন এবং খোকন যখন তাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছে, ঠিক তখনই তার বাবা সেখানে প্রবেশ করলো। এই যে আমার সুপুত্ররা, এখানে বসে বসে আর কত সময় কাটাবি তোরা? বাবা, তুমি কষ্ট করে এখানে কেন আসতে গেলে বলো তো? আমাদের বললে তো আমরাই চলে যেতাম বাবা। হ্যাঁ বাবা, শুধু শুধু তুমি রোদের মধ্যেই গাছের নিচে এসে উপস্থিত হয়েছ। বাড়িতে তোরা তো সারাদিন ঘুমিয়ে থাকিস, তোদের সাথে তো আমার দেখাই হয় না। যদি কোথাও তোদের দেখা পাওয়া যায় তাহলে তো এখানেই পাওয়া যায়। আসলে বাবা, এই গাছের নিচে বসে বসে আমরা অনেক কিছু ভাবি, অনেক কিছু নিয়ে চিন্তা করি। তা কি নিয়ে ভাবিস রে তোরা, আমাকেও একটু বল না। এই যে একটু আগেই আলোচনা করছিলাম, তুমি মরে যাওয়ার পর এই সম্পত্তি দিয়ে আমরা কি করব। বাহ বাহ বাহ, খুব ভালো চিন্তা করেছিস। এবার বল দেখি, এই সম্পত্তি দিয়ে তোরা কি করবি? তুমি মরে যাওয়ার পরে সবকিছু বিক্রি করে দিয়ে আমরা টাকা নিয়ে বসে বসে খাবো গো। এর চেয়ে ভালো আর কোনো উপায় আমার মাথায় এলো না। কেমন বুদ্ধি বের করেছি বলো বলো। শুধু শুধু জমিগুলো কষ্ট করে আবাদ করে কোনো লাভই নেই, বিক্রি করে দিলে অনেক টাকা পাওয়া যাবে। হে বিধাতা, তুমি আমাকে 2টো ছেলে দিয়েছো না শত্রু দিয়েছো? আমি মরে যাওয়ার পর নাকি সব সম্পত্তি বিক্রি করে বসে বসে খাবে। তোমার কাছে নিয়ে যাও বিধাতা। এই যে লাট সাহেব, এতক্ষণে তোমার বাড়িতে ফেরার সময় হলো তাই না? আমাকে এমন খোঁচা দিয়ে কথা বলছো কেন? আমি না তোমার স্বামী হই, এত খোঁচা দাও কেন তুমি? আজ কদিন ধরে স্নান করো না, সে খেয়াল কি তোমার আছে? তোমার গায়ের কাছ দিয়ে যাওয়া যায় না। কি বাজে গন্ধ। আচ্ছা, বাড়িতে তো তোমার কোনো কাজকর্ম নেই, বাইরেও কোনো কাজ করো না, তাহলে তুমি সারাদিন করোটা কি বলো তো? আমি অনেক কিছু নিয়ে চিন্তা করি, আর এটাই আমার সবচেয়ে বড় কাজ। কি আমার চিন্তাবিদ এসেছে, কথা শুনলে গা একেবারে জ্বলে যায়। যাও তাড়াতাড়ি স্নান সেরে এসো, তা না হলে আমি তোমাকে আর ঘরে ঢুকতে দেব না। এজন্যই বাড়িতেই আসতে চাই না, যত সব উটকো ঝামেলা। এভাবে কেটে যাচ্ছিল দিন। রতন এবং খোকনের চিন্তা ভাবনার কোনো পরিবর্তন আসছিল না, কিন্তু হঠাৎ করে একদিন তাদের বাবা ভয়ানক অসুস্থ হয়ে পড়ে, একেবারেই শয্যাশায়ী অবস্থা। আবার চলে যাওয়ার সময় হয়েছে, এবার আমি তোদেরকে জরুরি কিছু কথা বলতে চাই রে বাবা, জরুরি কিছু বলতে চাই।
দেখো বাবা, এখন তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, দয়া করে নতুন করে আর কোনো উপদেশ দিও না বাবা। কেমন ছেলে রে তোরা, নিজের বাবাকে সব কথা বলতে পারলি? হায় গো, তোমার কি হয়ে গেল গো? তুমি যদি আমাদের ছেড়ে চলে যাও তাহলে আমাদের কি হবে? শোন বাবা, আমি তোদেরকে একটা কথা বলি। আমি মরে যাওয়ার পর এই 2 বিঘা জমি আমি তোদেরকে দিয়ে গেলাম। তুই পাবি 1 বিঘা, আর আমার ছোট ছেলে পাবে 1 বিঘা। কিন্তু তোরা কখনোই এই জমি বিক্রি করিস না। হ্যাঁ, জমি বিক্রি করব না তো কি করব? জমি বিক্রি করে সারা বছর বসে বসে খাবো। তোরা এই জমিটা ভালো করে নাঙল দিয়ে খোদাই করবি, তাহলে দেখবি এখান থেকে তোরা কারি কারি সোনা পাবি। এই জমির নিচে রয়েছে অনেক গুপ্তধন, অনেক গুপ্তধন। গুপ্তধন? কি বলছো বাবা? সত্যি সত্যি কি জমির নিচে গুপ্তধন রয়েছে নাকি? দেখো বাবা, তোমার কিন্তু মরার সময় হয়ে গেছে, দয়া করে আমাদেরকে মিথ্যা কথা বলো না কিন্তু। হ্যাঁ রে, তবে কি বলছি আমি, সত্যি সত্যি গুপ্তধন রয়েছে। তোরা শুধু একটু ভালো করে জমিটা খোদাই করবি, দেখবি তোরা সারা জীবন বসে বসে খাবি, কোনো অভাব হবে না। কিন্তু বাবা, জমি খোদাই করতে তো আমাদেরকে কাজ করতে হবে, আমাদের তো কোনো কাজ করতে ইচ্ছে করে না বাবা। মাত্র 3টা মাস যদি একটু পরিশ্রম করতে পারিস, তাহলে দেখবি তোদের ভাগ্যটাই বদলে গেছে রে, তোদের ভাগ্যটাই বদলে গেছে। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার শরীর খারাপ, এখন কথা বলো না তো, একটু ঘুমানোর চেষ্টা করো। এই 2 কুলাঙ্গার ছেলে যা খুশি তাই করুক। এরপর কিছুদিন কেটে গেল, কিন্তু এর মধ্যে ঘটে গেল একটা বড় দুর্ঘটনা। রমেন পরপারে বাড়ি দিল। এদিকে রতন এবং খোকন সত্যি সত্যি বসে বসে ভাবছিল এবার তারা জমি দিয়ে কি করবে। খোকন, তোর কি সত্যি সত্যি মনে হয় এই জমির নিচে গুপ্তধন রয়েছে? তোমরা কেন তোমাদের বাবার কথা বিশ্বাস করছো না বলো তো? আমার মনে হয় বাবা আমাদের সাথে মিথ্যা কথা বলেছে। আসলে গুপ্তধন বলতে কিছুই নেই, এর চেয়ে বরং জমিটা বিক্রি করে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তোমরা কেমন মানুষ? তোমাদের বাবা তোমাদেরকে জমিগুলো দিয়ে গেছে, আর তোমরা এগুলো বিক্রি করে দেবে? আচ্ছা বাবা, ঠিক আছে, সবাই যখন এত করে বলছে, পরিশ্রম করেই দেখি ভাগ্যে আমাদের কি আছে, তাই না? এই তো তোমরা এখন বুঝতে পেরেছো তোমাদের সত্যি সত্যি এখন কি করা উচিত। আমার খুব আনন্দ হচ্ছে, তবুও তো মানুষকে বলতে পারবো আমাদের স্বামী কিছু একটা করে। আজকে আমরা 2 বউ সত্যি সত্যি অনেক খুশি হয়েছি। কষ্ট করে বেড়াবে আর তোমরা কিনা খুশি হবে? তোমরা কেমন স্ত্রী বলো তো? কেমন স্ত্রী তোমরা? আজ তোমরা আমাদের ওপর রাগ হচ্ছ, কিন্তু মনে রাখবে একদিন এই দিনের জন্য তোমাদের নিজেদের ওপর গর্ববোধ হবে। আজ সূর্য কোন দিকে উঠেছে? তোরা 2 ভাই একেবারে সকাল সকাল মাঠে চলে এসেছিস। ভাবলাম বাবা যখন মরেই গেছে, জমিটা 2 ভাই মিলে ভালো করে চাষ করি। বসে বসে আর সময় নষ্ট করে কি হবে বলতো? হ্যাঁ গো প্রবীরদা, বসে বসে আর তো দিন যায় না গো, তাই তো বাবার জমিতে চাষ করতে এসেছি গো। বললে হয়তো তোরা বিশ্বাস করবি না, আমি সত্যি সত্যি তোদের এই উন্নতিতে খুশি হয়েছি রে। এবার মনোযোগ দিয়ে কাজ কর, কেমন? হতভাগার কথা শুনলে রাগে একেবারে গা জ্বলে যায় আমার। উনি নাকি খুব খুশি হয়েছে। থাক দাদা, এখন কিছু বলার দরকার নেই। একবার যদি জানতে পারে এই মাটির নিচে গুপ্তধন রয়েছে, তাহলে কিন্তু এগুলো উঠিয়ে নিয়ে যাবে। দেখবি, দেখতে দেখতে 3 মাস সময় চলে যাবে।
এরপর এদিকে আর পথ মারাবো না। ভালো করে কাজ শেষ করি, তা না হলে বাড়িতে ফিরতে ফিরতে আবার দেরি হয়ে যাবে গো। ভালো করে কাজ শেষ করতে হবে আমাদের। সারাদিন অক্লান্ত পরিশ্রম শেষে খোকন এবং রতন বাড়ি ফিরছিল। তখন সেই চায়ের দোকানদার তাদের ডাক দিল। তোরা তো এখন খুব ভালো হইয়া গেছ রে, একেবারে জমিতে নিয়মিত পরিশ্রম করা শুরু করছ। হ্যাঁ গো, বাবা মারা যাওয়ার বেশ কিছুদিন হয়ে গেল। ঘরে বসে থেকে সময় নষ্ট না করে আমরা এই কাজই করছি। তাই আফসোস হয়, তোর বাবা তগর এমন উন্নতি দেখা যাবার পারল না। বেচারা মনে মনে খুব কষ্ট পাইতো। তার পোলাগোলা কোনো কাজই করে না। বাবা স্বর্গে থেকে ঠিক আমাদের দেখছেন গো। বুঝলে, তোমাকে এসব নিয়ে আর ভাবতে হবে না। আইস তোরা দুই ভাই কত পরিশ্রম করস। আয় আয়, তগরে ফিরিতে এক কাপ চা খাওয়ায়। তুমি আমাদেরকে চা খাওয়াবে? এত সম্মান কেউ আমাদের কখনো দেয়নি। মানুষ যখন বেকার আর কর্মহীন হয়ে ঘরে বইসা থাকে, তখন তাগরে কেউ সম্মান করে না। আর এখন দেখবি তোরা ধীরে ধীরে সবার ভালোবাসা ও সম্মান অর্জন করবি, বুঝলি? এরপর সেই চা দোকানদার দুই ভাইকে এক কাপ করে চা খাওয়ালো এবং তাদেরকে অনেক সম্মান দিয়ে কথা বলল। আমাদেরকে নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে গেছে। চলো চলো, ওই যে বাড়িতে চলে এসেছি, তাড়াতাড়ি বাড়িতে যাই, চলো। আমাদের স্বামীরা কত পরিশ্রম করে বাড়িতে ফিরছে, ওদেরকে ভালো মন্দ খাওয়াতে হবে। একদম ঠিক কথা বলেছ, আজকে তারা অনেক পরিশ্রম করেছে, আর তাই তো তুমি আর আমি মিলে অনেক রকম পদ রান্না করলাম। নিজেদের স্বামীদেরকে নিয়ে কত আজে বাজে কথা শুনেছি, এখন থেকে আমাদেরকে আর কেউ খোঁচা দিয়ে কথা বলবে না। এ কি, হঠাৎ করে আমাদের জন্য এত আয়োজন? একেবারে জামাইয়ের মতো খাবার সাজিয়ে বসে আছো দেখছি। আরে বাবা, বুঝলি না, দুই বউ খুশি হয়ে আমাদের জন্য মজার মজার খাবার রান্না করেছে। আসলে আজ আমরা অনেক পরিশ্রম করেছি তো, তাই ওরা খুব খুশি। সত্যিই তো, তোমরা কত কষ্ট করে বাড়ি ফিরেছো, আর এটুকু সামান্য আদর যত্ন করতে পারবো না? যাও, হাত মুখ ধুয়ে দুই ভাই খেতে বসো। এরপর দেখতে দেখতে প্রায় 3 মাস কেটে গেল। রতন এবং খোকন কোনো আশার দেখা পাচ্ছিল না। তারা মনে মনে ভাবল, সত্যি সত্যি তাদের বাবা এখানে গুপ্তধন রেখে গেছেন তো, নাকি শুধু শুধু মিথ্যা কথা বলেছে। কি করি বলতো? এই, সত্যি সত্যি কি এখানে গুপ্তধন আছে নাকি, নাকি আমরা শুধু শুধু পণ্ডশ্রম করে যাচ্ছি? 3 মাস হয়ে গেল, এখনো তো কিছুই পেলাম না। গুপ্তধন কোথায় থাকতে পারে বলো তো? চল, আমরা দুই ভাই গিয়ে মাকে গিয়ে ধরি। আর মা আমাদের কাছে কোনো কিছু লুকিয়ে যাচ্ছে রে। একদম ঠিক কথা বলেছ। বাবা যদি আমাদেরকে নিয়ে কোনো চালাকিও করে, তাহলে এ ব্যাপারে অবশ্যই মা জানবে। ও মা, কোথায় গেলে গো মা? এদিকে এসো, তোমার সাথে একটু জরুরি কথা আছে। কি কথা বলবি তাড়াতাড়ি বল, দেখতেই তো পাচ্ছিস এখানে বসে বসে আমি কাঁথা সেলাই করছি। আচ্ছা, বাবা কি সত্যি সত্যি আমাদের জন্য কোনো ধান রেখে গেছে বলো তো, নাকি মিথ্যা কথা বলেছে? বলো বলো। তোর বাবা কেন মিথ্যে কথা বলবে? ভালো করে জমিটা খোদাই কর, তারপর গুপ্তধন পাবি। 3 মাস হয়ে গেল জমিটা চাষ করছি, এখনো তো কিছুই পেলাম না। এভাবে আর কতদিন আমরা কষ্ট করব বলো তো? আমি তোদের জন্য একটা জিনিস নিয়ে আসছি, এখানে দুই ভাই একটু দাঁড়িয়ে থাক। এই নে, তোরা দুই ভাই এক কাজ কর, এই ধানগুলো জমিতে ছড়িয়ে দে। দেখলি তো, আমাদেরকে দিয়ে চাষ করানোর ধান্দা করছে। আগেই তো বলতে পারতে এখানে কিছুই নেই। তুমি আর বাবা মিলে আমাদের সাথে কিন্তু অনেক বড় অন্যায় করলে। এটা একদম ঠিক হচ্ছে না। আমরা কখনোই জমিতে চাষবাস করব না, কখনোই না। আরে বাবা,
এত যখন পরিশ্রম করেছিস, আর একটা কথা মায়ের শোন, এই জমিতে ধানগুলো ছড়িয়ে দে। দেখবি কিছুদিনের মধ্যেই গুপ্তধন হাতে চলে আসবে। আচ্ছা বাবা, ঠিক আছে। এমনিতে বৃষ্টিতে জমির মাটি আগলা হয়েছে, একবার ধানগুলা ছড়িয়েই দেখি। দেখলি আমাদের জমিতে কত ধান হয়েছে? এরকম ধান এ গ্রামে আর কখনো দেখিনি। আমাদেরকে নিয়ে গ্রামের মানুষ খুব আলোচনা করেছে, বুঝলি। সবাই বলছে আমরা নাকি সোনার ফসল ঘরে এনেছি। এবার বুঝতে পারলাম আসল ঘটনা। আসলে বাবা আমাদের গুপ্তধনের কথা বলেছিল ঠিকই, সেটা কিন্তু এই সোনার ফসল ছিল রে। বাবা আমাদেরকে এই জমিটা এভাবে খোদাই কেন করতে বলেছে বলো তো দাদা? এটা তো আমার মাথায় কিছুতেই ঢুকছে না। বাবা বাবা আমাদেরকে জমিগুলো খোদাই করতে বলেছিল যাতে করে জমিটা যেন ভালো করে তৈরি হয়ে যায়। যখন জমিটা সুন্দর করে তৈরি করা গেছে, তখন বীজ বপনের সাথে সাথে ফসলে ভরে গেছে রে। বাবা তো সত্যিই খুব বুদ্ধিমান। এটা কোনো সাধারণ ফসল নয়, এর দাম গুপ্তধনের চাইতেও অনেক বেশি হবে রে। কয়েকদিন পর রতন এবং খোকন সেই ধানগুলো বিক্রি করলো। বিক্রি করে তারা অনেক টাকা পেল। এবার তারা বুঝতে পারল অলসভাবে ঘরে বসে থেকে তারা কত বড় ভুল করেছে এতদিন। এরপর থেকে তারা আর কোনোদিন পিছু ফিরে তাকায়নি। এরপর অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে তারা নিজেদের ভাগ্যটাই